পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি উচ্চ পর্যায়ের আলোচনা ব্যর্থ হয়েছে। ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক শেষে ইরানের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের দাবিকে অতিরিক্ত ও অপমানজনক বলে প্রত্যাখ্যান করেছেন। এই ঘটনায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন করে বেড়েছে এবং বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠকে যুক্তরাষ্ট্রে প্রতিনিধিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, যুদ্ধ ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং লেবাননের যুদ্ধবিরতির দাবি তোলা হয়, কিন্তু যুক্তরাষ্ট্রের দাবি ছিল ভিন্ন। ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বন্ধ, ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিতকরণ, আঞ্চলিক প্রক্সি গ্রুপগুলোর সমর্থন প্রত্যাহার এবং হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করা। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স ও তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ওয়াশিংটনের দাবিগুলো পরাজিত দেশের উপর চাপিয়ে দেওয়ার মতো। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আলোচনা মানে আত্মসমর্পণ নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, যুক্তরাষ্ট্র অযৌক্তিক শর্ত দিয়ে আলোচনাকে জটিল করে তুলেছে। আমরা আমাদের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের বিনিময়ে কোনো চুক্তি করব না। বিশ্বের তেল ও এলএনজি পরিবহনে প্রায় ২০% এই সরু জলপথ দিয়ে হয়। ইরান এই প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের সার্বভৌম অধিকার বলে দাবি করেছে এবং জাহাজ চলাচলে ট্রানজিট ফি আদায়ের প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্র চায় এখানে সম্পূর্ণ অবাধ চলাচল, যাতে তারা আঞ্চলিক শক্তির ভারসাম্য নিয়ন্ত্রণ করতে পারে। আলোচনা ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে নো ব্লকেডের ঘোষণা দিয়েছে। মার্কিন নৌবাহিনী ইরানি বন্দরগুলোতে প্রবেশ বাহির নিয়ন্ত্রণ শুরু করেছে বলে জানা গেছে। এতে বিশ্ববাজারে তেলের দাম আরও ঊর্ধ্বমুখী হয়েছে। ইরান বারবার বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের জন্য, অথচ যুক্তরাষ্ট্র নিজেই হাজার হাজার পারমাণবিক অস্ত্র মজুত রেখে ইরানের উপর একই অধিকার অস্বীকার করেছে। এই দ্বিমুখী নীতি তেহরান সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের সামরিক কমান্ড ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, আমরা যুদ্ধের মাধ্যমে যা হারাইনি, আলোচনার টেবিলে তা ছাড়ব না। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের অবরোধ, সাইবার হামলা ও ছায়াযুদ্ধ সত্ত্বেও ইরান তার আঞ্চলিক প্রভাব ধরে রেখেছে। এখন তাদের বার্তা স্পষ্ট, সম্মানজনক আলোচনা চাই, আত্মসমর্পণ নয়। এই ঘটনা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে। দেশের জ্বালানি আমদানি বড় অংশ বিদেশি নির্ভরতায় চলে। বর্তমানে রাশিয়া ও ইরান থেকে সস্তায় তেল ডিজেল আমদানির সম্ভাবনা থাকলেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ভয়ে ঢাকা প্রায় ওয়াশিংটনের ওয়েবার বা অনুমতির অপেক্ষায় থাকে। সম্প্রতি বাংলাদেশ সরকার রাশিয়ান ডিজেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছে অস্থায়ী ছাড় চেয়েছে, কিন্তু এই নির্ভরতা দেশের অর্থনীতিকে দুর্বল করে। ডলার সংকট, লোডশেডিং ও কলকারখানায় জ্বালানির সংকটের পিছনে এই অনুমতি নির্ভর নীতি অনেকাংশে দায়ী বলে বিশ্লেষকরা মনে করেন। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতের শুরুতে বাংলাদেশের সতর্ক ও ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়ে তেহরান অসন্তোষ প্রকাশ করেছে। একটি প্রভাবশালী মুসলিম দেশ হিসেবে আরও স্পষ্ট নিন্দা আশা করেছিল ইরান, তবে ঢাকা সার্বভৌমত্ব রক্ষা করে শান্তির আহ্বান জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের উচিত জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বৈচিত্র্যময় জ্বালানি কূটনীতি গড়ে তোলা। রাশিয়া, ইরান ও চীনের সঙ্গে সরাসরি লেনদেন বাড়ানো, নিজস্ব মুদ্রায় বা বার্টার ব্যবস্থায় আমদানি এবং বিকল্প রুট অনুসন্ধান করা যেতে পারে। একই সঙ্গে সব দেশের সঙ্গে বন্ধুত্ব রেখে কারো গোলামি না করার নীতি অনুসরণ করতে হবে। ইরানের এই অকুতোভয় অবস্থান দেখিয়ে দিচ্ছে যে পরাশক্তির চাপের মুখেও মেরুদণ্ড সোজা রাখা সম্ভব। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এটি একটি বড় শিক্ষা। জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে সাহসী কূটনৈতিক সিদ্ধান্ত অপরিহার্য। বিশ্ব এখন দ্বিমেরুকরণের দিকে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে একচ্ছত্র আধিপত্যের যুগ শেষ হওয়ার লক্ষণ স্পষ্ট। এই পরিবর্তনের সময় বাংলাদেশ যদি পুরনো নির্ভরতায় আটকে থাকে, তাহলে ভবিষ্যতে বড় মূল্য দিতে হতে পারে। জাতীয় স্বার্থ সবার আগে, এই সত্যটি এখনই উপলব্ধি করা জরুরি। গণভোটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, এটা ঘটনাক্রমে সিদ্ধ। অধ্যাদেশ জারি হয়েছে, গণভোট অধ্যাদেশ। গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেটার বৈধতা আছে। অন্তর্বর্তী সরকারের সময় করা ১৩৩টি অধ্যাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপন পরবর্তী বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গণভোট নিয়ে এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ কথা বলেন। গণভোট নিয়ে বিরোধী দল আন্দোলনে হুমকি দিয়েছে, এটা কেন সংসদে অনুমোদন হয়নি? এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, এটা তো ফ্যাক্টাম ভ্যালেট, এটা ঘটনাক্রমে সিদ্ধ। অধ্যাদেশ জারি হয়েছে, গণভোট অধ্যাদেশ। গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেটার বৈধতা আছে। তিনি বলেন, এটার বিষয়ে নতুন করে আইন করে আগামীতে তো এর উপরে কোনো গণভোট হবে না। ভবিষ্যতে যদি কোনো গণভোট করতেই হয়,
আইদার সাংবিধানিক গণভোট হবে আর্টিকেল 142 অনুসারে, অথবা যদি সংবিধানের বাইরে, যেহেতু সংবিধানে এমন কিছু বলা নাই যে আর কোনো গণভোট কোন বিষয়ে করতে পারবে না সরকার চাইলে, সুতরাং সেটা যদি করতে চায় অন্য কোনো বিষয়ে, সেটা আলাদা একটি আইন করতে হবে। এটা হুমকি দেওয়ার কোনো বিষয় নাই, এটার বৈধতা আছে, অবৈধ তো বলছি না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের 4th তফসিলে যখন বিগত গভর্নমেন্টের সকল কর্মকাণ্ডকে দুই একটা বাদে বৈধতা দেওয়া হবে, তখন সেটা বৈধ হয়ে যাবে। বিরোধী দলের আন্দোলনে হুমকির প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোট নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি করার সুযোগ নেই। ইতিমধ্যে অনুষ্ঠিত গণভোটের বৈধতা নিয়ে আদালতে বিষয়টি বিচারাধীন রয়েছে এবং আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানি তেল চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযানে 212 লিটার ডিজেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রোববার সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধীনস্থ বড় বলদিয়া বিউপির দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজবুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পেলা 84 থেকে প্রায় 1 কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হেলাতলা এলাকায় একটি অস্থায়ী বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানো হয়। অভিযান চলাকালে নায়েক মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে টহল দল সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করে। রাত আনুমানিক 8টার দিকে একটি ভ্যানগাড়ি চেকপোস্ট অতিক্রম করার সময় সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হলে ভ্যানটিতে থাকা একটি ড্রাম থেকে 212 লিটার ডিজেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভ্যান চালক মোহাম্মদ ইসরাফিল হোসেন জানান, জব্দকৃত তেল অবৈধভাবে সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় পাচারে এই চেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়। উদ্ধারকৃত তেলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ভোজ্য তেলের দাম আপাতত বাড়ছে না। ভোজ্য তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং বাজারে কোনো ধরনের সংকট বা অস্থিরতা যাতে সৃষ্টি না হয়, সেজন্য সরকার দ্রুত কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করবে। রোববার বিকেলে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের একথা জানান। ভোজ্য তেল পরিশোধন কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে, এটা স্বাভাবিক। সরকার ব্যবসায়ীদের টিকে থাকার বিষয়টিকেও সমান গুরুত্ব দিচ্ছে। এ ধরনের পণ্য আমদানির জন্য বড় আর্থিক সক্ষমতা প্রয়োজন। কোনো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়ে বাজার থেকে সরে গেলে সেটি দেশের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জনগণের কথা ভেবে আপাতত ভোজ্য তেলের দাম বাড়ানো হচ্ছে না। বাণিজ্যমন্ত্রী বলেন, কোনো পণ্যেরই দাম বাড়াতে চায় না সরকার, যদিও বাজারে কিছু ব্র্যান্ডের তেলের সরবরাহ কম রয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, দাম না বাড়িয়ে ব্যবসায়ীদের শুল্ক ছাড় দেওয়ার চিন্তা করা হচ্ছে। এজন্য প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনা করবে বাণিজ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কথা বলে কয়েকদিনে একাধিকবার ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সংগঠনটি ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ লিখিত প্রস্তাব দেয়। এরপর বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এ প্রস্তাব যাচাই বাছাই করে দাম না বাড়ানোর পক্ষে সিদ্ধান্ত নেয়। দাম না বাড়িয়ে কারখানা মালিকদের অন্যভাবে বাড়তি সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রগুলো জানায়।